আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে ইরানের কঠিন চালে হতভম্ব আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রক সংস্থা, এবার আর রক্ষা নেই। থাকুন এই আলোচনা শেষ পর্যন্ত। আপনাদের মতামতগুলো ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক। চলুন আমরা মূল আলোচনার ভেতরে প্রবেশ করি। কঠিন একটা চাল দিয়েছে ইরান। এই চালে হতভম্ব হয়ে গেছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা বা আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র নিরোধের জন্য যে সংস্থাটি আছে সেই সংস্থার কর্তা ব্যক্তিরা। সুইজারল্যান্ডে আমেরিকা ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে সর্বোচ্চ স্তরে আন্তর্জাতিক কর্তা ব্যক্তিদের পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছে। এখন ইরান জানিয়েছে হ্যাঁ, তারা রাজি হয়েছে, তবে যেগুলোতে হামলা হয়েছে সেগুলো ছাড়া বাকি সব পারমাণবিক স্থাপনা পরিদর্শন করা যাবে। ইরানের মতে হামলায় তো সেগুলো ধ্বংসই হয়ে গেছে, তাহলে আর দেখার কি দরকার। এদিকে আমেরিকা ও ইসরায়েল ইরানের সেই সকল পারমাণবিক স্থাপনাগুলোতেই হামলা করেছিল যেগুলোতে ইরান পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এবং বাকিগুলোতে করেনি। এখন ইরান দাবি করেছে যে হামলায় সেগুলো ধ্বংস হয়ে গেছে, তাই পরিদর্শনের কোনো প্রয়োজন নেই। তাই ইরান তাদের ধ্বংসকৃত পারমাণবিক স্থাপনা যেমন ফোর্দা, নাতাঞ্জ এবং ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো পরিদর্শনের অনুমতি দিচ্ছে না। এই যে দেখুন, এটি হচ্ছে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র। এখানে সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছিল। হামলার পর পেন্টাগনের তরফ থেকেই বলা হয়েছিল যে নাতাঞ্জে ইরানের পারমাণবিক কর্মসূচি একেবারে ধ্বংস হয়ে গেছে, আর কোনো চিহ্ন নেই। তাহলে এই ধরনের বিবৃতির পরে আবার কেন পরিদর্শন? ভালো পয়েন্টে আটকিয়ে দিয়েছে ইরান। দেখুন, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছিল, বিবৃতির পর যেহেতু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা কোনো ধরনের প্রতিবাদ করেনি, সুতরাং এখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কর্তা ব্যক্তিদের কেন নাতাঞ্জ পরিদর্শন করতে দেওয়া হবে? কারণ শর্ত চুক্তি এবং যুদ্ধবিরতির অংশ হিসেবে এটাই ধর্তব্যে নেওয়া যায় যে এখনো যেসব পারমাণবিক কেন্দ্র ইরানে বহাল তবিয়তে আছে কেবল সেগুলোই পরিদর্শন করবে এই সংস্থাটির কর্তা ব্যক্তিরা। ইরান আরেক জায়গায় শক্ত স্ট্যান্ড নিয়েছে। সেই স্ট্যান্ডটি কি? তারা বলছে যে আন্তর্জাতিকভাবে মানে এই বিশ্বে পারমাণবিক অস্ত্র নিরোধের জন্য আন্তর্জাতিক শক্তি সংস্থা কাজ করছে। তারা অভিভাবক সংস্থা। কেউ যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় তাহলে তাদেরকে বাধা দেবে এবং সারা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোকে এই চুক্তির আওতায় আনবে। মানে সবকিছুই তারা দেখভাল করবে। কিন্তু যখন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা হয় তখন টু শব্দটিও তারা করে না। এমনকি বারবার আণবিক শক্তি সংস্থা এবং বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোকে তেহরান আশ্বস্ত করার পরেও যে আমাদের পারমাণবিক কর্মসূচি কেবল জনগণের কল্যাণে, তারপরেও কেন অবৈধভাবে আন্তর্জাতিক সকল আইন লঙ্ঘন করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা করবে ইরানের অভ্যন্তরে আণবিক শক্তি কেন্দ্রগুলোতে? আচ্ছা, হামলা করলো তারা, এরপরে জাতিসংঘ বা আণবিক শক্তি সংস্থা থেকে একটি প্রতিবাদ তো উচ্চারণ করা প্রয়োজন ছিল, সেটি তো হয়নি। সুতরাং ইরান এখন স্পষ্টভাবেই বলছে যেহেতু আমরা আক্রান্ত হবার সময় আপনাদেরকে পাশে পাইনি, সুতরাং আপনারা যা বলবেন তা অবশ্যই আইনের ভিত্তিতে বলতে হবে। আইনের বাইরে গেলে আমরা তার অনুমোদন দিতে বাধ্য নই। যার ফলশ্রুতিতেই আমরা দেখছি যে ইরান এখন বলছে যে আমাদের যে সমস্ত পারমাণবিক কেন্দ্রগুলো এখনো সচল রয়েছে, যেগুলোতে হামলা হয়নি, সেগুলোই আমরা পরিদর্শন করাবো। আর মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে আমরা যে কটিতে আক্রমণ করেছিলাম এগুলোতে আসলে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছে। এগুলোর মধ্যে আশঙ্কা রয়েছে যে ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্র উৎপাদন করছে কিনা। কিন্তু ইরান বলছে ওগুলো তো ধ্বংসই হয়ে গেছে আপনাদের ভাষ্য মতে, তাহলে কেন আমি আন্তর্জাতিক শক্তি সংস্থাকে পরিদর্শন করতে দেব?
ইরান যে চাল দিয়েছে তা অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ। ইরানের এই যুক্তি লঙ্ঘন করে এখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কর্মকর্তারা কি বলবেন? এই বক্তব্যের পর এখন পর্যন্ত কোনো ধরনের বিবৃতি পাওয়া যায়নি শক্তি সংস্থার পক্ষ থেকে। দেখা যাক কি হয়। তবে ইরান খুব বুদ্ধিদীপ্ত ভাবেই এই চুক্তিটি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। পেন্টাগনের বিশ্লেষকরা বলছেন যে এই চুক্তির মধ্য দিয়েই ইসরায়েলকে শেষ পেরেক ঠুকে দেওয়া যাবে। আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মন্তব্য করেছেন। এই মন্তব্য নিয়ে একটা পক্ষ হাস্যরস করছে। মন্তব্যটি এমন যে, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলাম বলেই ইরানের সঙ্গে চুক্তি করতে পেরেছি। আর যদি ইরানের সঙ্গে আমি চুক্তি না করতাম, তাহলে রাশিয়া, চীন, তুরস্ক ইরানের পাশে দাঁড়িয়ে ইসরায়েলকে গুড়িয়ে দিত। এই বক্তব্য কতটুকু সত্য, কতটুকু মিথ্যা সেদিকে না গিয়ে এর পেছনের সত্যাসত্য যদি খুঁজি, তাহলে কিছুটা হলেও তো আছে। কারণ এই যুদ্ধ যদি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যেত, অব্যাহতভাবে যদি মধ্যপ্রাচ্যে হামলা হতো, পাল্টাপাল্টি হামলা, তাহলে আক্রান্ত হতো চীন, রাশিয়া এবং তুরস্ক তো বটেই। তখন বাধ্য হয়েই তাদেরকে এই যুদ্ধে জড়িয়ে পড়তে হতো। এই যুদ্ধটি যদি বন্ধ না হতো, তাহলে এমন রূপ নিত যেটা তৃতীয় কোনো বিশ্বযুদ্ধ আ হবার আশঙ্কাও তৈরি করেছিল। তো সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে সতর্কতা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দিয়েছেন, তার পেছনে যুক্তি আছে। একেবারেই হাস্যকর হিসেবে উড়িয়ে দেয়া যায় না, প্রিয় দর্শক। তো আমরা দেখছি এই মুহূর্তে চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী ইরানের একক নিয়ন্ত্রণে আছে। হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে বটে, কিন্তু এই প্রণালীতে আগে যে মাইন বসানো হয়েছিল, সেই মাইনগুলো কিন্তু সহজেই সরানো যাচ্ছে না। ৮০টি মাইন এখনো অনুসন্ধান করে পাওয়া যাচ্ছে না। এরপরে এই হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরে বন্ধ থাকবার কারণে নিচে এমন শ্যাওলা জলজ উপাদান জমে গেছে, যেগুলো জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও এখন পর্যন্ত ৬০০ তেলবাহী জাহাজ, ট্যাঙ্কার, প্রমোদতরী আটকে আছে হরমুজ প্রণালীর আশেপাশে। কারণ যে জায়গাটিতে মাইন আছে, মাইন স্থাপন করে রাখা হয়েছিল, স্রোতের কারণে সেগুলো আবার ছড়িয়ে ছিটিয়ে গেছে। এখন এগুলোকে অনুসন্ধান করে নিষ্ক্রিয় করবার জন্য যে প্রযুক্তি এবং তৎপরতা, সেটার জন্য সময়ের অপেক্ষা করতে হবে, প্রিয় দর্শক। তার মানে সব দিকেই ইরান এগিয়ে থাকলো। হরমুজ প্রণালী নিয়ে যখন এই উত্তেজনা, সংশয় এবং সারা বিশ্বের জ্বালানি সংকটের মূল কেন্দ্রবিন্দু হরমুজ বন্ধ থাকা, তখন ইরান বিকল্প পথও খুঁজে নিয়েছে। ইরান তার বাণিজ্যিক কার্যক্রম মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সঠিক এবং নির্বিঘ্নভাবে পরিচালনা করবার জন্য আরব আমিরাতের উপর নির্ভরতা কমিয়ে দিয়েছে। অন্যদিকে আরব আমিরাত বিপুল অঙ্কের টাকা দিয়ে ইরানকে আশ্বস্ত করছে যে আর ষড়যন্ত্র করবে না, আর তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পেছনে হাঁটবে না, বরং ইরান হামলা বন্ধ করুক, আরো বিপুল পরিমাণ পেট্রোডলার তেহরানকে দেয়া হবে। ইরান যদি এই যুদ্ধে শক্তিমত্তা না দেখাতে পারত, তাহলে তেহরানের মতো তাহলে সংযুক্ত আরব আমিরাতের মতো রাষ্ট্র এতটা নতজানু কি হতো? আপনারা কমেন্টে জানাবেন। আরব আমিরাতের শাসকরা সবসময় বিশ্বাসঘাতকতার পথে হাঁটেন। কিন্তু দেখুন, ইরান বিকল্প অনেকগুলো পথ তৈরি করেছে, যে কারণে ইরানের বাণিজ্যের ৩০% আরব আমিরাতের বন্দরগুলো ব্যবহার করে পরিচালনা হয়ে থাকে। সেই নির্ভরশীলতা কমানোর জন্যই পাকিস্তানের সঙ্গে তেহরানের আবার স্থল করিডোরে নতুন বাণিজ্যিক বিস্তৃতি ঘটেছে। ইরান পাকিস্তানের স্থল করিডোরগুলো ব্যবহার করে মধ্য এশিয়ায় তার বাণিজ্যের নতুন প্রসার বাড়াচ্ছে। তো সুতরাং এটা বলাই যায়, ইরান বসে নেই। তার প্রযুক্তি জ্ঞান, সামরিক সক্ষমতা, ভূ রাজনৈতিক প্রজ্ঞা এবং সর্বোপরি দেশপ্রেমের উপর দাঁড়িয়ে যে অসীম সাহসিকতা দেখালো, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। নিঃসন্দেহে এই মর্যাদাকে ইরান যদি পরাশক্তির মর্যাদা হিসেবে দেখে, তাহলে খুব একটা বাড়িয়ে বলা হবে না। কার বুকের পাটা আছে, কার সাহস আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো দানবের সঙ্গে লড়াই করার? মধ্যপ্রাচ্যে ইরান সেটি দেখিয়ে দিয়েছে। এখন নিশ্চয়ই এটা একটা শক্তির
নতুন ভারসাম্য তৈরি করবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।